প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো মুদ্রানীতি নিয়ে। সাথে আছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন। মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারা জানেন যে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, এবং এমন একটি সময়ে এই মুদ্রানীতি ঘোষণা করা হলো যখন আসলে ব্যাংকে তারল্য সংকট এবং বেসরকারি খাত ঠিকভাবে ঋণ পাচ্ছে না। অন্যদিকে সরকারি খাতেও ঋণ প্রবাহ বেশি, যার ফলে এক ধরনের একটি আসলে কি বলা যায়, একটি বিশৃঙ্খলতা আছেই বলা যায়। তারপরেও এই মুদ্রানীতি কতটা ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবে বা একটা ভারসাম্য তৈরি করতে পারবে, এইসব বিষয় নিয়ে কথা বলবো। জনাব নুরুল আমিন, আপনাকে শুরুতে জানতে চাই, এই যে একটি পরিস্থিতি যখন বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম, লক্ষ্যমাত্রা ছিল 16.8%, সেখানে 13.93% আসলে ঋণটা গিয়েছে গত 6 মাস। এর মধ্যে আবার 16.5% প্রবৃদ্ধি ধরে কিন্তু আজকের যে মুদ্রানীতি, আপনি কি মনে করেন এটা কি সম্ভব অর্জন করা, যেখানে তারল্য সংকট আছে ব্যাংকগুলোতে? ধন্যবাদ। এই উত্তরটা এক কথায় দেওয়া যাবে না, কিছুটা ব্যাকগ্রাউন্ড আমি বলি। এইভাবে আমাদের সময়টা আপনি চিন্তা করতে হবে যে আমরা অর্থনীতির কোন সময়টা পার করছি। সেই সময়টা বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের ঠিক 1 মাস আগে একটি ইলেকশন হলো, তার আগে একটু স্বাভাবিক একটা অনিশ্চয়তা থাকে, এটা দুশ্চিন্তা না, একটা অনিশ্চয়তা থাকে যে ইলেকশন, রাজনৈতিক পরিস্থিতি কীরকম হবে, সরকার নিয়ে আর মানুষের নানা রকম চিন্তা ব্যাপার আছে, এগুলো নিয়ে। ঠিক সেই সময়ে এই পার করে আমরা কিন্তু একটা স্টেবল সরকারের যাত্রা শুরু করেছি। তার মানে নেক্সট 6 মাসের যে মনিটারি পলিসি স্টেটমেন্ট, এটি আমরা ঠিক ওই আলোকেই আমি মনে করি বাংলাদেশ ব্যাংক দিয়েছেন। সেই বিষয়গুলো এরকম আপনি যেটা বললেন যে গতবারের টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারিনি, এলো একটি। আর আপনি সরকারের ব্যয়ের ব্যাপারটাও তুলনামূলকভাবে মনে হচ্ছে একটু বাড়বে অনেকটা কারণে। একটা হচ্ছে যে ডেভেলপমেন্ট ব্যয় বেশি আমাদের অলরেডি আছে, শুরু হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে রাজস্ব ঘাটতি আছে, এখনো ট্যাক্স খাতে 28,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি আছে। গভর্নমেন্ট বরোয়িং কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে একটু বাড়া শুরু করেছে। গত মনিটারি পলিসি জুনের আগে বা শেষে এইটা কিন্তু অলমোস্ট নেগেটিভের কাছাকাছি ছিল গভর্নমেন্ট বরোয়িং। গভর্নমেন্ট কিন্তু গত 2 মাসে অনেক বেশি বরোয়িং করেছেন। তো এগুলোর কতগুলো কারণ আছে, সেটা ইকোনমির জন্য যে গতি ইকোনমিতে আমরা এখন সঞ্চার করেছি, করতে চাচ্ছি এবং শুরু হয়ে গেছে, সেটাও প্রেক্ষিত একটি আছে। আর একটা জিনিস আমরা খুব টেক্সট বুক অনুযায়ী একটা ক্যালকুলেশন আছে যে ইনফ্লেশনের যে রেট থাকবে সেই সঙ্গে জিডিপি গ্রোথ রেট যোগ করলে যা হয়, ক্রেডিটের গ্রোথের টার্গেট তার চেয়ে বেশি হতে হয়। সেটা যত বেশি হবে তাইলে বোঝা যাবে তত এক্সপানশনারি একটি মুদ্রানীতি হয়েছে। আমাদের যদি 5.5 আমরা অ্যাভারেজ, গত বছরের ইয়ারলি অ্যাভারেজ ছিল 5.54 সামথিং, আর জিডিপি গ্রোথ রেট আমরা 7.2 এরকম অর্জন করেছি। 12.5 পরে এটা 16.5 যদি হয়, তাহলে সেই দিক থেকে ম্যাথমেটিক্যালি এটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে অ্যাচিভ হওয়ার চ্যালেঞ্জটা হয়তো নিশ্চয়ই আমরা আলোচনা করব। অ্যাচিভ হওয়ার চ্যালেঞ্জটা যেগুলো আমাদের সামনে আছে সেগুলো বিবেচনায় আনতে হবে। সেটাই বলছিলাম, আপনিও বলছিলেন যে এই যে বেসরকারি খাতে আবার ঋণ প্রবাহ বেড়ে গেছে, তো একদিকে হচ্ছে বেসরকারি খাত পাচ্ছে না, সরকারের ঋণ বেশি হয়ে যাচ্ছে, আবার রাজস্ব আয়ের এক ধরনের শর্টফলের ফলে আপনার রাজস্বটা যদি না পায় সরকার আরো বেড়ে যেতে পারে। তো সরকার আবার বলছে, বাংলাদেশ ব্যাংক, যে সেটাকে আবার কমিয়ে আনার 10.9% মধ্যে। সেটাও বা কতটা বাস্তবসম্মত? আমার মনে হয় 10.9% থাকবে না, এটা আমি এখনই আশঙ্কা করছি। কারণ এটা গত বছরের মতো অবশ্যই হবে না, গত ফার্স্ট হাফ অফ দি ফাইন্যান্সিয়ালের মতো হবে না। এবার আমাদের সরকারি ঋণ বাড়বে। আমাদের যেটা লক্ষণগুলো আমরা দেখছি, আপনি একটা ইন্ডিকেটর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, M2 ব্রড মানি বাড়ানোর জন্য একটি টার্গেট দেওয়া হয়েছে। গতবার কিন্তু গত মনিটারি পলিসির সময়ে যে টার্গেটটা ছিল 10 পয়েন্ট সামথিং, সেটা কিন্তু 9.4 হয়েছে। 9.4 অ্যাচিভমেন্ট থেকে আমরা 12তে চলে যাচ্ছি। তার মানে বাজারে মানি সাপ্লাই বাড়ানোর একটি
উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের মনে মনে আছে। সেটাও কতগুলো চ্যালেঞ্জ আছে, আমি সেটা একটু বলেই নেই। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে আপনি M2 বাড়া মানে ব্রড মানি সার্কুলেশন এবং সব মিলে মুদ্রা সরবরাহ বাড়বে। প্রশ্ন হচ্ছে যখন ডলার সংকটের জন্য ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে ধর্ণা দেয় ইম্পোর্ট বিল পেমেন্টের জন্য, যেটা গতবারও প্রায় $1.5 বিলিয়ন ডলারের মতো বাজারে ব্যাংকগুলোকে দিতে হয়েছে, তখন কিন্তু টাকা সেন্ট্রাল ব্যাংকে চলে যায়। তাহলে ব্রড মানি বাড়ানোর টার্গেট, যা বিশেষ একটি টার্গেট নেওয়া হয়েছে, সেই জায়গায় আমি একটি শঙ্কা দেখতে পাচ্ছি যে এটা করা সম্ভব কিনা। যদি না এক্সেস ডলারের সময় বাংলাদেশ ব্যাংক সেই ডলারটা কিনে টাকা সরবরাহ না করে, অথবা আরেকটি টেকনিক্যাল ব্যাপার আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট বরোয়িং কিন্তু অকশন করে বন্ড কমার্শিয়াল ব্যাংকগুলোর উপর দিয়ে দেওয়া হয়। যদি বাংলাদেশ ব্যাংক সেটা নিজে ডিভলভ করে নিজের ফাইন্যান্সে ওটা নিজের কাছে রাখেন, বাংলাদেশ ব্যাংকের কাছে রাখেন, তাহলে আর কমার্শিয়াল ব্যাংক থেকে ওই সরকারি বরোয়িং এর চাপটা থাকে না, তখন বাজারে কিছু টাকা থাকে। তো এগুলো সবগুলোই নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক খুব প্রুডেন্টলি বিবেচনায় নিচ্ছেন। মানে কিন্তু এর পরে যে 6 মাস পরে যে ব্যালেন্সটা থাকার কথা, মানে ভারসাম্যটা, সেটা কিন্তু আমরা দেখি না। আমরা আরো কথা বলবো, একটা ছোট বিরতি নিব। প্রিয় দর্শক, মুখোমুখির এ পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন মুখোমুখি, সাথে আছেন এবিবির সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আমিন। আমরা কথা বলছিলাম মুদ্রানীতি নিয়ে। তো আমরা দেখছি যে আমানতেও কিন্তু এক ধরনের মন্দা অবস্থা আছে, আবার ঋণের প্রবাহ তার চেয়ে বেশি। তো এই যে আমানত নাই, ব্যাংকে তারল্য সংকটটা এক ধরনের একটা ব্যাপার, মানে ব্যাংকগুলো অনেকটা সংকুচিত, ঋণ কতটুকু দেয়া হবে, মানে কষাস থাকা আর কি। তো এরকম একটি অবস্থার মধ্যে আসলে এই মুদ্রানীতি কতটা আমানত সহায়ক হবে? দেখুন, এই এক্সেস লিকুইডিটিটা কিন্তু একসময় 1,00,000 কোটির উপরে ছিল। এটা কিন্তু কমে ব্যাংকারদের হিসাবে এটা প্রায় 79-80 হাজার কোটিতে এখন চলে আসছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে যে ক্যাশ পার্ট থাকে সেটাও কিন্তু অনেক কমে আসছে, এখন প্রায় 4,500-5,000 কোটি টাকাতে চলে আসছে। এইটা একটা ইন্ডিকেট করে যে আমানতটা প্রপারলি, লায়াবিলিটি সাইড ব্যাংকগুলো প্রপারলি ম্যানেজ করতে পারছে না, এবং সে ম্যানেজ করতে না পারার হচ্ছে যে ডিপোজিটটা হচ্ছে ব্যাংকের ব্লাড, ওইটা যখন কমে যায় তখন ন্যাচারালি লোনের উপর গিয়ে পড়ে। অ্যানিমিয়া যেরকম হয় রক্ত শূন্যতার কারণে, এই জায়গাটা কিন্তু এখন খুব প্রুডেন্টলি হ্যান্ডেল করতে হবে। ইট ইজ বিকজ আপনার ইকোনমি যেই মোডে আমরা নিতে চাই, গ্রোথের যেই টার্গেটটা আমরা করেছি এবার 7.8 সম্ভবত, সেই জায়গায় নিতে হলে কিন্তু ক্রেডিট গ্রোথটা অনেক বাড়াতে হবে। ক্রেডিট গ্রোথ বাড়াতে হলে নিশ্চয়ই আপনার আমানত দরকার হবে, অন্য কোনো উপায়ে আপনি এটা পারবেন না। কারণ আমাদের যদি উৎপাদনশীল খাতে টাকা সরবরাহ করতে হয়, পুঁজি সরবরাহ করতে হয়, ক্যাপিটাল মার্কেট কিন্তু আমাদের এখন বড় সোর্স নয়, একমাত্র সোর্স হচ্ছে ব্যাংক। ফলে সেই জায়গাটাতে খুবই তারল্য থাকার খুব প্রয়োজন। আমাদের সিআরআর 1% কমানোর পরেও কিন্তু ক্রেডিট গ্রোথের সেই আমাদের প্রভাব তো আকৃষ্ট করার মতো সেই ধরনের ইনস্ট্রুমেন্ট তো আপনাকে দিতে হবে না। সেটা ধরেন আমাদের দেশে ব্যাংক আস্থার কারণে, কারণ তাকে আবার বিনিয়োগও করতে হবে। আপনার যেই ইন্টারেস্ট রেটের একটি বিষয় আমরা হয়তো পরে আলাপ করব, ডিপোজিটটা মূলত ব্যাংকের অতি প্রয়োজন, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় যেটা হচ্ছে, এটা বাড়ানোর জন্য প্রোডাক্ট ভেরিফিকেশন, ভেরিয়েশন এবং অন্যান্য লুক্রেটিভ জিনিসগুলো নিয়ে আসতে হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন একটু বাটা আছে ব্যাংকে। নন ব্যাংকগুলো আবার এই রেটটা তুলনামূলক বেশি দিলে মানুষের আস্থাহীনতার কারণে সেই দিকে তুলনামূলক কম যাচ্ছে। আমরা মনে করি ব্যাংকারদের এই বিষয়টা, লায়াবিলিটি ম্যানেজমেন্ট ইজ দি পার্ট। একটা সময় থাকে যখন এক্সপানশনারি পিরিয়ড থাকে, ক্রেডিট বেশি দেওয়ার একটা প্রবণতা থাকে, আমরা ওটাকে বলি অ্যাসেট ম্যানেজমেন্টের সাইডটা। এখন কিন্তু লায়াবিলিটি ম্যানেজমেন্ট সাইডটাকে আরো স্ট্রং করে দেখতে হবে, টাকার যোগানের ব্যবস্থা করতে হবে। বড় কর্পোরেট এবং অন্য লোনের চেয়ে এসএমই এবং অন্য লোনগুলোর দিকে এটাকে বাড়ানো যায় কিনা সেটা আমার মনে হয় চেষ্টা করা উচিত ব্যাংকগুলোর। তবে যেই চেষ্টাটা আমানত বাড়ানোর জন্য বসে করানো হয়েছে, সিআরআর কমানো এবং আমাদের 6 আর 9 একটি কাজ করে দেওয়া, এটা ইমপ্লিমেন্ট হয় নাই।
এরকম ভাবে সেটাই বা কিভাবে দেখছেন? বাংলাদেশ ব্যাংক আজকে বলেছে যে এইভাবে আসলে চাপ দিয়ে সুদের হারের যে স্প্রেড কমানো, সেটা কোনোভাবেই মানে তারা চান না। এবং তাহলে কিভাবে সম্ভব হলো? ব্যাব যেভাবে করেছে যে সেটা তো বাস্তবায়নও হয় নাই, কারণ বাস্তবতা কি ওরকম আছে যে বললে একটা জিনিস বাস্তবায়ন হয়ে যাবে? দেখুন, এই বিষয়গুলো খুব টেম্পোরারি সলিউশনের চিন্তা, হঠাৎ করে কিছু করার চিন্তা করা ঠিক নয়। আমার ব্যক্তিগত মতামত, এই জিনিসগুলো কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে করা হয়। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিটা 6 মাসের জন্য ঘোষণা করেন একটা চিন্তা চেতনা এবং 6 মাসকে টার্গেট করে। তো সেখানে হঠাৎ লিকুইডিটি ক্রাইসিস মনে করে আপনি বসে কমাই দিবেন, এটা কিন্তু এইভাবে এই জিনিসগুলো কন্ট্রোল করার কোনো আমার মনে হয় প্রপারও না, এটা হয়ও নাই। সেই জন্য আপনার এই বিষয়গুলো এমনভাবে চিন্তা করতে হবে যেন আমি কি কন্ট্রাকশনারি ইকোনমি বা গ্রোথ চাই, আমি কি এক্সপানশনারি চাই, নাকি অ্যাকোমোডেটিভ চাই। এই বিষয় থেকেই কিন্তু এই চিন্তাগুলো আসে। হঠাৎ করে সিআরআর এসএলআর কমাই দিয়ে কিন্তু আমি টাকার সরবরাহ বাড়াতে পারবো। আর লোন দেখুন, ইলেকশনের 2-3 মাস আগ থেকে মানুষ কিন্তু একটা সাবধানে চলে গেছে। ডিমান্ড অত ছিল না, আবার অনেক ডিমান্ড মিটও করা যায়। এটাই প্রশ্নটা হচ্ছে, আমানতকারীরও অনেক ক্ষেত্রে কশাস, আবার ইনভেস্টররাও কশাস। তারপর আপনি দেখেন লোন দিলে আপনি কোন খাতে দেবেন, এটা কি কনজিউমারে চলে যাচ্ছে, না লাক্সারিতে চলে যাচ্ছে, ইম্পোর্টে চলে যাচ্ছে, না রিয়েল উৎপাদনশীল খাতে যাচ্ছে, মিসইউজ হচ্ছে। হ্যাঁ, ওই বিষয়গুলো আমার মনে হয় এই কাজগুলো করার ক্ষেত্রে অনেক চিন্তার মধ্যে রাখা উচিত। আমরা আরো আলোচনা করব, এবারও একটা বিরতি নেব। প্রিয় দর্শক, মুখোমুখি রিপোর্ট যে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন মুখোমুখি, সাথে আছেন এবিবি সাবেক চেয়ারম্যান জনাব মামুনুরুল আমিন। আমরা কথা বলছিলাম মুদ্রানীতি নিয়ে। আপনি জানেন যে ডলার সংকট আছে একটা মুদ্রা বাজারে, এবং ডলারের সংকটের একটা বড় কারণ বলা হয় যে অফশোরে অনেক ডলার চলে যাচ্ছে, এবং গত 1.5 বছর যাবত কিন্তু এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এগুলো নিয়ে কোনো উদ্যোগ ওই অর্থে আমরা দেখিনি। এখন বলা হচ্ছে যে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। অনেক দেরিতে কিনা এই ধরনের সিদ্ধান্তগুলো? আমার মনে হয় আমরা এই কথাগুলো আরো অনেক আগে থেকে বলে আসছি, বলার চেষ্টাও করেছি। বাংলাদেশ ব্যাংকেরও আমরা তখন বলার চেষ্টা করছি এইভাবে যে ওভারসিজ ব্যাংকিং ইউনিটে কি হচ্ছে, এটা যদি আপনি কনভেনশনাল নর্মাল ব্যাংকিং এর আওতায় নাও আনেন, এটা তো একটা নজরদারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস আপনি জানেন যে সাপ্লায়ার্স ক্রেডিট, বায়ার্স ক্রেডিট, এইগুলোতে অনেক টাকা ব্যাংকগুলো কখনো ব্যাংক গ্যারান্টি দিয়ে, কখনো কর্পোরেট লেভেলে এগুলো অনেক ডলার লোন হিসাবে এখানে আসছে। এগুলো তো রিপেমেন্ট তো করতে হবে, এবং রিপেমেন্ট বাংলাদেশ মোটামুটিভাবে এই ক্রেডিট হিস্ট্রিটা অনেক ভালো, বাইরে কোনো পেমেন্ট কমিটমেন্টগুলো এখনো ফেল করে নাই। সেই কারণে ডলারের উপর যে প্রেশারটা, সেটা কিন্তু কিছুটা রিমিটেন্স আমাদের খুবই কম গ্রোথ, 8% মতো গ্রোথ। একবার তো 13 বিলিয়ন 14 বিলিয়নে চলে আসছে, এবার বোধহয় 15-এর কাছাকাছি আসছে। এটি এই জায়গাটাতে আমাদের সাংঘাতিকভাবে একটু নজর দেওয়া দরকার রেমিটেন্সের জন্য। এক, দ্বিতীয়ত গভর্নমেন্ট খুব বিগ টিকেট ইম্পোর্ট, জানেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় কাজ হচ্ছে, অনেক বেশি কাজ। রূপপুরের এলসির পরিমাণ তো প্রায় 94, রূপপুরের একটা এলসি 94,000 কোটি টাকা, যদিও সেটা ফরেন পার্ট থেকে লোন থেকে যাবে। এই ধরনের আরো যে মেগা প্রজেক্ট গুলো আছে, এগুলো যে আমরা পাথর প্রচুর ইম্পোর্ট করছি, অনেক কাজ তো আমার লোকাল ঠিকাদাররা করছে, তাদের তো ডলারে পেমেন্ট আছে, বিদেশিরাও করছে, ইম্পোর্ট করতে হচ্ছে। লেবার, মূলত লেবার ছাড়া আর বড় র মেটেরিয়াল তো মাটি ছাড়া আমার এখানে কিছু নাই, ফলে হচ্ছে ইম্পোর্ট করতেই হচ্ছে। ফলে এটা একটা চাপ আসছে, ব্যাংকগুলো সেইভাবে প্রস্তুত নয়, যার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে এই ডলারটা আনতে হচ্ছে। এটা আমি সংকট বলবো না। আমাদের রিজার্ভটা আপনি দেখেন 33 উঠলো, এটা এখন 31-এর কাছাকাছি। এর মধ্যে বড় একটা অংশ আপনি জানেন হাকিজের টাকাটা কিন্তু সরাসরি এখানে চলে আসছে, 12,000 কোটি টাকা, যেই জন্য এই জায়গাটা একটু বেটার আছে। নাইলে আমরা তো আশা করছি যে রিজার্ভ বাড়লেই যে ইন্ডিকেটর ভালো হয়ে যাবে তা নয়, এটা এতদিনে 35-33 চলে যাওয়ার কথা ছিল। বাট এটা আমাদের, আপনি বলছিলেন যে রেমিটেন্স তো একটা বড় জায়গা আমাদের, কিন্তু এই জায়গাটাতে গ্রোথ এত খারাপ কেন? কারণ আমাদের তো রেমিটেন্সের এই গ্রোথটা কিন্তু খুব বেশি বাড়ছে না।
হুন্ডি বা ধরেন ইনফরমাল ওয়েতে টাকা আসার অবস্থা কিন্তু চলছে। ব্যাংকগুলো এত মানে আধুনিক হচ্ছে, তৎপরতা চালাচ্ছে, তারপরেও কেন হচ্ছে না? মানে কস্ট কি একটা বড় বিষয়? কস্ট গভর্নমেন্ট ওই লেভেলের ওই জায়গার কস্ট অফ গভর্নমেন্ট এখানে ফেরত দেওয়ার একটি কথা আসছে, কিন্তু মনে হয় এটা এখনো বাস্তবায়ন হয় নাই। তাহলে উদ্যোগগুলো সেভাবে বাস্তবায়ন হচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে যে চলেও তো যাচ্ছে, আমাদের $5 বিলিয়ন মতো আমরা ফরেন এক্সপার্টদের জন্য এখানে বছরে ব্যয় করছি, এটি একটি বড় বিষয়। আর পাচার তো আর এখন আর গোপন বিষয় নয়, একটা খুব আলোচিত বিষয়। 50,000 কোটি টাকা পাচার হয়েছে। আজকেও খেয়াল করবেন যে এনবিআরও ধরেছে 3টি প্রতিষ্ঠানের প্রায় আপনার 919 কোটি টাকা পাচার ধরা পড়েছে। তো এই সবগুলো বিষয় বিদ্যমান, কিন্তু আমরা কোন জায়গায় হিট করব, কোন জায়গায় সাপোর্ট দেব, কোন জায়গায় নজরদারি করব, এই পলিসি গুলোই গভর্নমেন্টের ঠিক করা উচিত। যেন আমাদের যে, আমি আবার বলি, আমাদের যে গতি, উন্নয়নের যে গতি, এটা ঠিক রাখার জন্য আমাদের দুই দিকেই দেখতে হবে, সাপ্লাই সাইড, ডিমান্ড সাইড। তো সেই ব্যাপারটাতে আমার মনে হয় আরো অনেক নজরদারি দেওয়া। আমরা দেখি ব্যাংকিং যে নতুন ধারার যে কিছু ব্যাংক, আবার পুরো ব্যাংকিং সেক্টরে একটা নাজুক অবস্থা কিন্তু আছে। কোনো ব্যাংক পারফর্ম করছে, অনেকগুলোই করতে পারছে না, অনেক আর্থিক কেলেঙ্কারি আছে। এরকম একটি অবস্থার মধ্যে মুদ্রানীতিতে যে বলা হলো যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়ানো, সেদিকে টাকারও একটা ঘাটতি আছে, তো কিভাবে এই ব্যাংকগুলো পারফর্ম করবে? দেখুন, ব্যাংকগুলোকে তো কাজ করে টিকে থাকতে হবে, ওই উদ্যোগ থেকেই কিন্তু এই বিষয়টা চলমান থাকবে। আমি অতটা হতাশ নই। আমরা এনপিএল এর কারণে, আমরা বিভিন্ন কেলেঙ্কারির কারণে, বিভিন্ন আত্মসাতের কারণগুলো যেগুলো একদম প্রকাশ্যে চলে আসছে, এগুলোর জন্য কোনো ব্যাংক প্রবলেমে আছে, কিন্তু সিস্টেমে তো একটা লিকুইডিটি আছে। প্রাইভেট ব্যাংকগুলোর রেডি রেশিও হাই, কিন্তু গভর্নমেন্ট ব্যাংকগুলোর রেডি রেশিও তো অনেক কম। তাহলে সিস্টেমে টাকাটা আছে, সরকারি ব্যাংকে অ্যাক্সেস টাকা আছে, কিন্তু লোন দেওয়ার সুযোগটা তারা পাচ্ছে না অনেকগুলো রেস্ট্রিকশনের কারণে। জানেন তো যে কত পার্সেন্ট খেলাপি হলে কত পার্সেন্ট লোন দিতে পারবে, এরকম কিছু রেস্ট্রিকশন ওদের উপর আছে। প্রাইভেটে ডিমান্ড আছে বা দিতে চাচ্ছেন, কিন্তু সেটা প্রপারলি যাচাই বাছাইতে এখন সবাই আর এরকম একটু সাবধান হয়ে গেছে। সেই জায়গা থেকেও কিন্তু অনেক ক্রেডিট গ্রোথ এবার কম হওয়ার বড় কারণ আমার মনে হয় সেটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি বসে ঠিক করা যায় এইভাবে, যে সিস্টেম যখন লিকুইড আছে, আমরা কিভাবে ক্রেডিটগুলোকে সিন্ডিকেশন বলি, বা আমরা কিভাবে শেয়ারিং করে, ক্লাব ফাইন্যান্সিং করে আমরা ক্রেডিটের গ্রোথটা ঠিক রেখে, বিশেষ করে উৎপাদনশীল খাতে গতবারের এই যে 13.13 অ্যাচিভমেন্ট হলো আমাদের পার্সেন্ট, এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল লোন গেছে 41%। আমরা ওখানে উৎপাদনের বিষয়গুলো যদি নজরে রাখি, কর্মসংস্থান নজরে রাখি, তাহলে কিন্তু ওই দিকটাও দেখতে হবে। তবে আমি মনে করি যে ছোট ব্যাংক বা যারা অনেক বড় ফাইন্যান্সিং করতে পারছেন না, লিমিটেশন বা লিকুইডিটি, তারা কিন্তু এসএমই কিন্তু এখন শুধু এসএমইতে নাই, এসএমই কিন্তু এমএসএমইতে চলে আসছে। মাইক্রো দিয়ে করেন, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ করেন। কাজে এই কাজগুলো, শাখা তো এখন 10,000 শাখা এখন আমাদের ব্যাংকগুলো রয়েছে। তো এইটা তো সব সারা দেশে যেটা মানে দক্ষতা বাড়ানোর একটা ব্যাপার আছে, কমপ্লায়েন্ট হওয়ারও ব্যাপার আছে। তো আমরা দেখি যে আপনি খেলাপির কথা বলছিলেন, এই জায়গাটাতে তো মানে তেমন কোনো প্রোগ্রেস কিন্তু নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু আজকে বলেছেন যে খেলাপি আর বাড়বে না। এটা কতটুকু আসলে বাস্তবসম্মত? কিভাবে আসলে বাড়বে না, এই কনফিডেন্সটা কিভাবে পেয়েছেন? এইটা যদি একটু ভাবার্থে বলি, আমি সরাসরি অর্থে এই কথা বলা যাবে না যে বাড়বে না ওইভাবে যদি আদায় বাড়ায়, নতুন যদি কন্ট্রোল করা যায় বাড়ানো, যেমন আপনি নতুনগুলোর দিকে আরো নজর দেওয়া। আপনার তো প্রতি কোয়ার্টারে আপনার খেলাপির একটা হচ্ছে, আপনি এসএমএ থেকে, এসএমএ অ্যাকাউন্ট থেকে আপনি চলে যাচ্ছেন এসএস থেকে চলে যাচ্ছেন ডাউটফুল, দেন ব্যাড অ্যান্ড লস। এই যে যাচ্ছেন, এটা কিন্তু হঠাৎ করে গতি থামানো যাবে না। প্রশ্ন হচ্ছে আর যেন না হয় নতুন কোনো লোন, সেটাকে তদারকি করা। এটার কতগুলো পদ্ধতি হয়তো আছে, আমরা এখানে সময় থাকলে হয়তো আলাপ করব। বাট আদায়ের জোরদার করে, সে আদায়ের জোরদারটা মনিটরিং শক্ত করে, সুপারভিশন করে
অথবা পার্সু করে অথবা কেস যেগুলো পেন্ডিং আছে, আপনার প্রায় 56,000 কোটি টাকা কেস কোর্টে পেন্ডিং আছে, রিটে পেন্ডিং আছে। আপনি ওই অর্থনীতি আদালতটা আরো জোরদার করেন, আরো সংখ্যা বাড়ান, বিচারক থাকেন না ওখানে সবসময়। আমি বলছি যে খারাপগুলোকে বেশি আদায় করে পার্সেন্টেজটা যেন এখন 11 বা এর অনেক নিচে নামে। বিশেষ কোনো বেঞ্চ করা যায় কিনা এই ডিসপোজালের জন্য? আমরা দেখি যে ব্যাংকে যেমন আছে, ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক রাজস্ব আটকে আছে। আমি খুব সাহস করে একটা ব্যক্তিগত কথা বলি, আমরা যদি বিশেষ অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করতে পারি, দ্রুত বিচার আদালত বা আইন করতে পারি, এত লক্ষ লক্ষ কোটি টাকা যেটা সংখ্যার মধ্যে, সেটার জন্য কি আমরা পৃথক ট্রাইব্যুনাল বা আমরা রিটের জন্য ভিন্ন বেঞ্চ করতে পারি না? রিট খারিজ করার জন্য আরো তৎপরতা করা যায় না? আর যিনি কেস করবেন, রিট করবেন, একটা অংশ টাকা জমা দেওয়ার ব্যবস্থা করি। আইনগুলো সংশোধনের কথা নতুন অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। ব্যাংক কোম্পানি আইন, দেউলিয়া আইন এবং আমাদের যে এই অর্থনীতি আদালত আইন, এগুলোকে আরো সুন্দর করে আমার মনে হয় জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে রেজ করেছেন, যেগুলো আসলে সরকারের সময় হয়েছে আসলে বিবেচনা করার, কারণ সরকারের প্রবৃদ্ধির কিন্তু ধারাটাও বজায় রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব মুখোমুখি, দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।